সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আজকে নতুন একটি ক্লাস নিয়ে। আশা করি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, আজকের ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ থেকে জাবেদা বিষয়ে আমি আজকে ক্লাসটা নিচ্ছি। আজকে ক্লাসে যে বিষয়গুলো আমি তোমাদেরকে আজকে ক্লাস শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবে তা হচ্ছে জাবেদা কাকে বলে, জাবেদায় কিভাবে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয়ে থাকে, জাবেদার ঘর কয়টি, জাবেদার শ্রেণীবিভাগ এবং একটি জাবেদা আমরা করে ক্লাসটি শেষ করব। তো প্রথমে আসি, জাবেদা কাকে বলে। জাবেদা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন সমূহ সংগঠিত হওয়ার সাথে সাথে, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ট্রানজ্যাকশন সংগঠিত হওয়ার সাথে সাথে সেগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে হিসাবের প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করা হয়ে থাকে তাকে জাবেদা বলা হয়। অর্থাৎ জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। ব্যবসা প্রতিষ্ঠানে যখনই কোনো লেনদেন সংগঠিত হবে এবং যে লেনদেনটি আগে হবে, অর্থাৎ জানুয়ারি 1 তারিখের লেনদেনকে প্রথমে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ হিসাবের প্রাথমিক বই হিসাবে যেই লেনদেনটা প্রথমে সংগঠিত হবে সেই লেনদেনটা প্রথমেই লিপিবদ্ধ করাকেই বলা হয় জাবেদা। অর্থাৎ আমরা প্রতিষ্ঠানে যত ধরনের লেনদেন সংগঠিত হবে তার তারিখের ক্রমানুসারে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করে, অর্থাৎ কোনটা ডেবিট পাশে বসাবো কোনটা ক্রেডিট পাশে বসাবো এটা বিশ্লেষণ করে আমরা যে হিসাবের প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করব সেটাকেই জাবেদা বলবো। জাবেদার ইংরেজি পরিভাষা হচ্ছে জার্নাল। আর এই জার্নাল শব্দটির ফরাসি জার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এই জার শব্দের অর্থ হচ্ছে দিবস বা দিন। সুতরাং জার্নাল শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দৈনন্দিন হিসাবের বই। অর্থাৎ প্রতিদিন যে লেনদেন সংগঠিত হয় সেটা তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের মাধ্যমে হিসাবের যে প্রাথমিক বইয়ে লিপিবদ্ধ করা হয়ে থাকে সেটাকেই জাবেদা বলা হয়ে থাকে। এখন আসি আমরা জাবেদায় কিভাবে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করব, অর্থাৎ কোন হিসাবকে ডেবিট করব কোনটাকে ক্রেডিট করব সেটা আমরা জানব। এখন আসা যাক, আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে প্রত্যেকটা লেনদেনের দুটি পক্ষ থাকবে। একটি পক্ষ হচ্ছে ডেবিট এবং অপর পক্ষটি হচ্ছে সমপরিমাণ টাকা দ্বারা হবে ক্রেডিট। যেমন আমি যদি কোনো দোকান থেকে পণ্য ক্রয় করি, সেক্ষেত্রে আমি যে পণ্যটি ক্রয় করেছি আমি হব ক্রেতা, আর দোকানদার যেহেতু পণ্যটি বিক্রি করেছে সে হবে বিক্রেতা। তাহলে এখানে দুইটি পক্ষ তৈরি হয়ে গেছে। এই দুইটি পক্ষই হলো দুতরফা, অর্থাৎ একটি ডেবিট আর একটি ক্রেডিট, একটি সুবিধা প্রদান করবে আর একটি সুবিধা গ্রহণ করবে। তো এইভাবে ডেবিট ক্রেডিটকে বিশ্লেষণ করা হয়ে থাকে। এখন আসি, হিসাব সমীকরণের ভিত্তিতে বা হিসাব সমীকরণের উপর নির্ভর করে সামগ্রিক হিসাবকে 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টি ভাগে ভাগ করে আমরা বুঝতে হবে মানে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা 5টি ভাগে ভাগ করব। যেমন প্রথম ভাগ হচ্ছে সম্পত্তি হচ্ছে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ হচ্ছে দায়, তৃতীয় ভাগ হচ্ছে মালিকানা সত্ত্ব, চতুর্থ ভাগ হচ্ছে ব্যয়, পঞ্চম ভাগ হচ্ছে আয়। তাহলে হিসাব খাত হচ্ছে 5টি। এখানে কয়টি হিসাব খাত হলো? 5টি। তাহলে আমরা প্রথমে জানব সম্পত্তি কি। প্রথম ভাগ সম্পত্তি কি? সম্পত্তি হলো ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অধীনে এমন কিছু বস্তু
বা উপাদান যা প্রতিষ্ঠানকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা প্রদান করবে, যেমন দালান কোঠা, আসবাবপত্র, নগদ টাকা, ব্যাংকে জমা টাকা ইত্যাদি হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। দ্বিতীয় হচ্ছে দায়। দায় কি? দায় হচ্ছে সম্পত্তির বিপরীতে, প্রতিষ্ঠানের সম্পত্তির বিপরীতে কোনো পক্ষের দাবিকে দায়ী বলা হয়ে থাকে। যেমন আমি একটা কম্পিউটার ক্রয় করলাম বাকিতে, তাহলে কম্পিউটার একটা সম্পদ, সম্পত্তির বিপরীতে যার কাছ থেকে কম্পিউটারটা আমি ক্রয় করেছি তার নিকট আমি কি দায়বদ্ধ, এটা হচ্ছে দায়। তারপর আসতেছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? মালিকের অধিকার। যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি যদি 10 লাখ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করি, তাহলে মালিকের অধিকার মানে আমার অধিকার এই প্রতিষ্ঠানে 10 লাখ টাকা, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তারপর হচ্ছে আয়। আয় কি? আয় হচ্ছে ব্যবসা পরিচালনার মাধ্যমে কিছু আয় হয়ে থাকে, যেমন হচ্ছে বিক্রি করলে আয় হয়, তারপরে হচ্ছে কমিশন পাওয়া গেলে আয় হয়, বাট্টা প্রাপ্তি হলে আয় হয়, বিনিয়োগের সুদ পেলে আয় হয়। ব্যয়। তারপর হচ্ছে পঞ্চম খাত হচ্ছে ব্যয়। ব্যয় খাতটা হচ্ছে আমি যে দৈনন্দিন ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যে ব্যয়গুলো করে থাকি, যেমন ভাড়া প্রদান করা, বীমা দেওয়া, বেতন দেওয়া ইত্যাদি। এখন আসি, আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে হিসাব খাতকে আমরা 5টি ভাগে ভাগ করা হয়েছে হিসাব সমীকরণ পদ্ধতিতে। তাহলে এখন সম্পদ। এখন আসি, কোনটা বৃদ্ধি পেলে কি হবে, কোনটা হ্রাস পেলে কি হবে, অর্থাৎ কোন হিসাব খাতটা বাড়লে ডেবিট হবে, কোন হিসাব খাতটা কমলে ক্রেডিট হবে। এখন আসি, যেমন সম্পত্তি, প্রথম খাত ছিল আমাদের সম্পত্তি। সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। সম্পত্তি যখনই বাড়বে ডেবিট হবে, সম্পত্তি কমে গেলে ক্রেডিট হবে। তারপর দ্বিতীয় ছিল দায়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, দায় কমলে ডেবিট হবে। তারপরে ছিল মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অর্থাৎ ব্যবসাতে মালিকের অধিকার যত বাড়বে ক্রেডিট হবে, মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হবে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, আয় কমলে ডেবিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় কমলে ক্রেডিট হবে। এখন আমি যদি সহজে বলি, যে তোমরা খাতায় লিখে নিতে পারো, যে সহজে যদি বলি কোন কোন আইটেমগুলো বৃদ্ধি পেলে কি হয়, যেমন সম্পত্তি ও ব্যয়। তোমরা প্রথমে লেখো সম্পত্তি ও ব্যয়। সম্পত্তি ও ব্যয় যখন বৃদ্ধি পাবে, যখন বাড়বে, তখন এটা হবে ডেবিট পাশে যাবে। সম্পত্তি ও ব্যয় যখন কমে যাবে, এটা ক্রেডিট পাশে বসবে। ওকে। অপরদিকে আয়, দায় ও মালিকানা সত্ত্ব, এই 3টা আইটেম যখনই বৃদ্ধি পাবে, যখনই বাড়বে তখন ক্রেডিট পাশে বসবে, আর যখনই কমে যাবে এটা ডেবিট পাশে বসবে। এভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এবং এভাবে আমরা জাবেদায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের মাধ্যমে, বিশ্লেষণের মাধ্যমে জাবেদায় প্রয়োগ করব। এবার আসি, জাবেদা করার ক্ষেত্রে গড় কয়টি হবে, জাবেদার ছক কয়টি হবে। আমরা জানি জাবেদার ছক হবে মোট 5টি। জাবেদার ছকে মোট কলাম হচ্ছে 5টি হবে। কলাম হবে কয়টি? 5টি। আমরা দেখতে পাচ্ছি তারিখ, বিবরণ। প্রথম কলাম হবে তারিখ, পরের কলাম হবে বিবরণ, এরপরে হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে জাবেদা যদি প্রশ্ন করা হয়, জাবেদার ছকে কয়টি ঘর থাকে, আমরা বলবো জাবেদার ছকে 5টি ঘর থাকে। কি কি? প্রথম কলাম হবে তারিখ, দ্বিতীয় কলাম হবে বিবরণ, তৃতীয় কলাম হবে খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ কলাম হবে ডেবিট টাকা, পঞ্চম কলাম হবে ক্রেডিট টাকা। এবার আসি জাবেদা শ্রেণী বিভাগ। জাবেদাকে কই ভাগে ভাগ করা যায়? জাবেদার প্রকৃতির উপর নির্ভর করে জাবেদাকে মোট 7টি ভাগে ভাগ করা যায়। তা হলো, 1 নম্বর হচ্ছে সাধারণ জাবেদা, 2 নম্বর হচ্ছে মিশ্র জাবেদা, 3 নম্বর হচ্ছে প্রারম্ভিক জাবেদা, 4 নম্বর হচ্ছে ভুল সংশোধনী জাবেদা, 5 নম্বর হচ্ছে সমাপনী জাবেদা, 6 নম্বর হচ্ছে সমন্বয় জাবেদা, 7 নম্বর হচ্ছে স্থানান্তর জাবেদা। তাহলে আমরা জাবেদাকে মোট 7টি ভাগে ভাগ করেছি। এ পর্যায়ে আমি একটি জাবেদার
জাবেদা করব, একটি জাবেদা করে তার বিশ্লেষণটা করব আমরা। তাহলে ধরা যাক আমরা একটি অঙ্ক আমরা করতে পারি, জাবেদা একটা প্রয়োগ আমরা দেখাইতে পারি কিভাবে একটা জাবেদা আমরা করব। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমরা একটা ডাক দেখে নিব। আমরা দেখতে পাচ্ছি সবাই যে এখানে বলা হচ্ছে যে জনাব সাকিব, আমরা দেখতে পাচ্ছি জনাব সাকিব 1 জানুয়ারি 2020 সালে নগদ 50,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। জানুয়ারি 1 তারিখে জনাব সাকিব কি করেছেন? নগদ 50,000 টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। জনাব সাকিব জানুয়ারি 5 তারিখে কি করেছেন? আসবাবপত্র ক্রয় করেছেন নগদে 20,000 টাকা দিয়ে। জনাব সাকিব জানুয়ারির 10 তারিখে কি করেছে? কর্মচারীর বেতন প্রদান করেছে 5,000 টাকা। জনাব সাকিব 15 তারিখে কি করেছে? কমিশন পেয়েছে 2,000 টাকা। 20 তারিখে বাকিতে পণ্য ক্রয় 3,000 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের একটি জাবেদার অঙ্ক দেওয়া আছে, এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা প্রথমে জাবেদার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা 5 কলাম বিশিষ্ট অর্থাৎ 5টি গড় বিশিষ্ট জাবেদার একটি ফরম্যাট তৈরি করব। সেক্ষেত্রে প্রথমে আমরা লিখব যে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা লিখে তার উপরে শিরোনাম দিব, অর্থাৎ এই অঙ্কটা মানে কোন ব্যক্তির সেই শিরোনামটা দিব। তাহলে আমরা জানি যে আমাদের আজকের অঙ্কটা হচ্ছে জনাব সাকিবের, তাহলে উপরে লিখব আমরা শিরোনামের উপরে লিখব, একবারে উপরে লিখব যে জনাব সাকিবের জাবেদা বহি। কি লিখব আমরা? জনাব সাকিবের জাবেদা বহি। তাহলে জনাব সাকিবের জাবেদা বহি। তাহলে প্রথম জাবেদাটা আমাদের ছিল জানুয়ারি 1, 2020 সালে প্রথম জাবেদা ছিল কি? যে জনাব সাকিব নগদ 50,000 টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে আমরা দেখতে হবে এই যে আমাদের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হবে। তাহলে যেহেতু সে নগদ 50,000 টাকা ব্যবসাতে এনেছে, তাহলে নগদ টাকা ব্যবসাতে বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা অলরেডি পড়েছিলাম যে সম্পত্তি বৃদ্ধি পাইলে ডেবিট হবে। তাহলে আমরা উপরে লিখব নগদানি হিসাব ডেবিট, বিবরণ করে ডেবিট কথাটা লিখতে হবে, ডে লিখে ডট ডট দিতে হবে, নগদানি হিসাব ডেবিট। তারপরে সে আসবাবপত্র নিয়ে আসছে, আসবাবপত্র নিয়ে আসলে তার যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে আসবাবপত্র নামে, তাহলে আসবাবপত্র হিসাব লিখে ডেবিট লিখতে হবে। তাহলে নগদ নামে একটা সম্পদ ডেবিট বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র নামে একটি সম্পদ ডেবিট দিয়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট কত টাকা মূলধন বৃদ্ধি পেয়েছে আমাদের প্রতিষ্ঠানে, মানে মালিকানা সত্ত্বে কত বৃদ্ধি পেয়েছে? তাহলে নগদ টাকা হচ্ছে 50,000 বৃদ্ধি পাইছে, আসবাবপত্র 50,000 বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট হচ্ছে 1 লাখ টাকা আমার মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা নগদান হিসাব ডেবিট 50,000, আসবাবপত্র হিসাব ডেবিট 50,000, মূলধন হিসাব ক্রেডিট 1 লাখ টাকা। তাহলে ব্যাখ্যা কি দিব আমরা? ব্যাখ্যা দিব যে যেহেতু নগদ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন, যেহেতু নগদ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন, এটা দিয়ে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব এবং একটা রেখা টেনে দিব। এর মাধ্যমে আমাদের একটা ট্রানজ্যাকশন অর্থাৎ একটা হিসাব, একটা লেনদেনের কাজ আমরা জাবেদাভুক্ত সম্পূর্ণ করলাম। এইবার আসি হচ্ছে জানুয়ারির 5 তারিখের লেনদেনটা। জানুয়ারির 5 তারিখের লেনদেনটা ছিল যে তোমরা জানো যে আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদে 20,000 টাকা দিয়ে। তাহলে কি হচ্ছে তোমরা এখন দেখো যে আসবাবপত্র নামে একটি সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, অর্থাৎ আসবাবপত্র নামে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য ডেবিট লিখবো, আসবাবপত্র হিসাব ডেবিট দিয়ে লিখবো 20,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট দিয়ে লিখবো 20,000 টাকা। আর নগদ টাকা কমে গেছে, তাহলে নগদান একটা সম্পদ, নগদ টাকা কমে গেলে সম্পদ কমে গেলে ক্রেডিট হবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট লিখে লিখবো 20,000 টাকা। তাহলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে সেজন্য হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। কোথায় লিখবো? এই যে ডেবিট পাশে লিখবো, এখানে ডে লিখে ডেবিট পাশে লিখবো। আর আরেকটা নগদ নামে আরেকটি সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাহলে নগদান হিসাব দিয়ে আমরা ক্রেডিট পাশে বসাই দিলাম 20,000 টাকা দিয়ে। নিচে আমরা লিখি
যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, যেহেতু নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এভাবে লিখে আমরা একটা রশি টেনে এটা এই লেনদেনটা সম্পূর্ণ করব। এরপরে আসি আমরা তৃতীয় জাবেদা ছিল হচ্ছে জানুয়ারি 10 তারিখে কর্মচারীর বেতন প্রদান করা হলো। কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে 5,000 টাকা। তাইলে জাবেদা কি হবে? জাবেদা হবে যেহেতু কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে, বেতনটা একটা ব্যয়, প্রতিষ্ঠানে ব্যয় বাড়লে ডেবিট হবে, তাইলে লিখবো আমরা বেতন হিসাব ডেবিট। আর কিভাবে দেওয়া হয়েছে? নগদ টাকা দেওয়া হয়েছে, তাহলে সম্পদ কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করতে হবে, যখনই একটা আইটেম ডেবিট হবে অপর একটি আইটেম অবশ্যই সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট হবে, যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারেই আমরা অঙ্কগুলো করছি। তাহলে বেতন হিসাব, যেহেতু ব্যয় বাড়ছে, বেতন হিসাব ডেবিট 5,000 টাকা, বেতন হিসাব ডেবিট 5,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা লিখে আমরা ব্যাখ্যা দিব, প্রত্যেকটা জাবেদা ব্যাখ্যা দিব যে যেহেতু কর্মচারী বেতন প্রদান করা হয়েছে দিয়ে আমরা একটা রশি টেনে বা একটা রেখা টেনে এই লেনদেনটা সম্পূর্ণ করব। এরপরে হচ্ছে জানুয়ারি 15 তারিখে কি ছিল? যে কমিশন পাওয়া গেল, মানে হচ্ছে নগদ টাকা পেয়েছি কমিশন হিসাবে। তাহলে আমি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখবো নগদান হিসাব ডেবিট। আর কমিশন আমার আয় হয়েছে, আয় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট হয়, তাহলে কমিশন হিসাব ক্রেডিট। এইভাবে আমরা নগদান হিসাব ডেবিট লিখছি 2,000 টাকা এবং কমিশন হিসাব ক্রেডিট লিখছি 2,000 টাকা। এইভাবে লিখে নিচে ব্যাখ্যা দিতে হবে যেহেতু কমিশন পাওয়া গেল, ব্যাখ্যা দিয়ে তারপরে একটা নিচে রেখা টেনে দিয়ে আমাদের এই ট্রানজ্যাকশনটা, এই লেনদেনটা সম্পূর্ণ করতে হবে। এরপরে সর্বশেষ ছিল আমাদের বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে 3,000 টাকা। আমাদের লেনদেনটা ছিল কি? বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে 3,000 টাকা। তাহলে বাকিতে কিনেছি আমি, নগদ টাকা দিয়ে কিনি নাই। তাহলে যেহেতু আমি পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট। যেহেতু আমি পণ্য ক্রয় করেছি কি হবে? যেহেতু আমি পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব ডেবিট মানে ব্যয় বাড়ছে, ক্রয় মানে ক্রয় করলে ব্যয় হয়, তাহলে ব্যয় বাড়লে ডেবিট হবে, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু আমি টাকা পরিশোধ করি নাই, তার মানে যার কাছ থেকে আমি পণ্যটা কিনেছি তার নিকট আমি দায়বদ্ধ, তাহলে তাকে আমি টাকা পরিশোধ করতে হবে। তাহলে প্রদেয় হিসাব ক্রেডিট, আমার দায় বাড়ছে, দায় বাড়লে ক্রেডিট, তাহলে ব্যয় বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট। তাহলে ব্যয় বাড়ছে, ক্রয় হিসাব ডেবিট হয়েছে, দায় বাড়ছে, প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে 3,000 টাকা। এই টাকা পাশে টাকা বসাতে হবে। এভাবে আমরা জাবেদা সম্পূর্ণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা জাবেদা সম্পর্কে আজকের ক্লাসের মাধ্যমে ভালোভাবে জানতে পারছো। তোমরা বাসায় বেশি বেশি করে জাবেদা প্র্যাকটিস করবা এবং অবশ্যই বাসায় অবস্থান করবা, যেহেতু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে প্রভাব, তো তা থেকে বাঁচার জন্য আমাদের একটাই সহজ পথ, সেটা হচ্ছে সচেতন থাকা এবং নিজ নিজ গৃহে অবস্থান করা। সবাই ভালো থাকো, সেই কামনায় আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।